হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো। ও, সবাই এসে গেছেন দেখছি। আজ আপনারা দেখবেন, শুনবেন দুটি সাধারণ প্রেমিক প্রেমিকার জীবন কাহিনী। তারা যেমনই একে অপরকে একটু কম ভালোবেসে গাল দেয়, তেমনই কিন্তু আবার বেশি ভালোবেসে চুমু খাওয়ার জন্য গাল বাড়িয়েও দেয়। আরও একটা বিষয়, গল্পের শেষে আজ আপনারাই হবেন প্রধান বিচারক। আপনারাই ঠিক করবেন অপরাধী কে। বেশি কথা না বাড়িয়ে চলুন কলকাতার রাস্তাঘাটের দিকে একবার একটু নজর দেওয়া যাক। সেখানে অপেক্ষা করছে আমাদের গল্পের প্রধান চরিত্র রঞ্জন আর পৃথাও। তার সাথে পরিচয়ের মধ্য দিয়ে গল্পের শুভ সূচনা করা যাক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক নূপুর চক্রবর্তীর লেখা রতি শিকার। রাসবিহারী ক্রসিং এর কাছে হাজার গাড়ির ভিড়ে যে লাল রঙের অ্যাম্বাসেডরটা দাঁড়িয়ে রয়েছে, তার চালকের আসনে বিরক্ত মুখে বসে আছে রঞ্জন। বয়স 30-এর চৌকাট পার করেছে সদ্য। ফ্রেঞ্চ কাট দাড়ি, গায়ের রং শ্যামলা। সল্টলেকের একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার মাঝারি মাপের কর্তা সে। ইউটিউবে বেশ কিছুক্ষণ ধরে পার্ক স্ট্রিটে একটা লাশ উদ্ধার হওয়ার ভয়ঙ্কর ঘটনাকে কেন্দ্র করে একজন বুদ্ধিজীবী কলকাতার কতিপয় বুদ্ধিহীন নেতৃবৃন্দকে অকৃত্রিম বুদ্ধিদান করে চলেছেন এই ভিডিও সে দেখছিল। তবে রঞ্জনের বিশ্বাস, এই কলকাতা শহরে এখন যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো সব বিচার করলে যা পরিস্থিতি দাঁড়াবে, তাতে ভয়ঙ্কর শব্দটিও বোধহয় ভয় পাবে। দীর্ঘক্ষণ পরে রাসবিহারী মোড়ের সিগন্যাল পোস্টের লাল রক্তচক্ষু সবুজ হলো। প্রায় সাথে সাথেই আশেপাশে ঝিমিয়ে পড়া গাড়িগুলোতে যেন প্রাণের সঞ্চার হলো। তারপর দে ছুট। কিন্তু রঞ্জনের ঠাকুরদার আমলের অ্যাম্বাসেডরটা এই আধুনিক শহরে বড্ড বেমানান। তাই পাওয়ার স্টিয়ারিং এর জায়গায় সে এখনো পড়ে রয়েছে ম্যানুয়াল স্টিয়ারিং এ। ফলস্বরূপ স্টিয়ারিং ঘোরাতে গিয়ে রঞ্জন ঘুরে গেলেও সহজে গাড়ির চাকা ঘুরল না। অনেকবার অবশ্য ভাবনা এসেছে গাড়িটা বিক্রি করে দেওয়ার কথা। তবে বাঙালির যা স্বভাব, আজ কাল পরশু এমনকি তরশু করে আর হয়ে ওঠা হলো না। কে রে বাবা, এত কার তারা? রিভারভিউ মিররে রঞ্জন দেখলো একখানা ছোট্ট চকলেট রঙের ন্যানো তার গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করছে। ডান দিকের ইন্ডিকেটরের সুইচটা অন করে দিল সে। গাড়িটা পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল। গাড়িটা দেখে বুকের ভেতর একটা পুরনো ক্ষত চিরবির করে উঠল রঞ্জনের। পৃথা, হ্যাঁ, এ ছোট্ট একটা নাম তার এই ভবঘুরে জীবনকে পাল্টে দিয়েছিল কিছু সময়ের জন্য। ন্যানো গাড়ি নেই রাজ্যের চারদিকে চলা নানা হাঙ্গামা মিটেছে মাসখানেক হলো। তাই রাস্তায় মাঝে মধ্যে ওই গাড়ির দেখা পেলে সেটা মার্সিডিজ বিএমডাব্লিউর মতো সম্মান পেত লোকের কাছে। ফাল্গুনের এক সকালে এইরকম চকলেট রঙের ন্যানো করেই কলেজে হাজির হয়েছিল পৃথা, সেকেন্ড ইয়ারের ইংরেজি অনার্সের ছাত্রী। মুখটা অনেকটা পান পাতার মতো, টানা টানা চোখ দুটোতে যেন গভীর রহস্য খেলে বেড়াচ্ছে। রঞ্জন তখন ক্যান্টিনে বসে বাসি সিঙ্গারা চা সহযোগে গলাদ্যকরণের চেষ্টা করছিল। ঠিক সেই সময় আরো দুজন বান্ধবীর সাথে হাসতে হাসতে ক্যান্টিনে এসে ঢুকছিল সে। পৃথার পরনের বাসন্তী রঙের শাড়ি রঞ্জনের বুকের ধুধু প্রান্তরে সেদিন যেন বসন্তের শান্ত হাওয়া বইয়ে দিয়েছিল। রঞ্জন মনে মনে ভাবছিল, জাস্ট একবার যদি তার সামনে এসে মেয়েটা বসে, তবে 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 যে সে কি করতো চাই মাথাতেই আসছে না। হার্ট অ্যাটাক করে মরেই যেত বোধহয়। না, সেদিন সে রঞ্জনের সামনে এসে বসেনি, কিন্তু ভগবান বোধহয় যখন সুযোগ দেন তখন একদম অকৃত্রিম ভাবেই দেন। এর এক সপ্তাহ পরেই ঘটল দ্বিতীয় ঘটনাটা। তখনও অবধি রঞ্জন ড্রাইভিং জানত না। বাড়ির পুরনো ড্রাইভার মদনলাল তাকে কলেজে দিয়ে আসার নিয়ে আসার কাজ করত। সেদিনটা এখনো স্পষ্ট মনে আছে তার। আকাশটা ছিল বেশ মেঘলা, কয়েক পশলা বৃষ্টি হয়েছিল সকাল থেকে। কলেজের গেট থেকে বেরিয়ে একটু এগিয়ে চৌমাথায় পৌঁছাতেই রঞ্জন দেখতে পেল পৃথার ন্যানোটাকে। বোধহয় ব্রেকডাউন। রাস্তায় দাঁড়িয়ে অসহায়ভাবে পথ চলতি সব গাড়িকে
সে হাত দেখিয়ে যাচ্ছিল সমানে। কিন্তু এই যুগে গতিশীল সমাজে একজন বিপদগ্রস্ত নারীকে সাহায্য করার কেউ নেই। এক্সকিউজ মি। রঞ্জনের দিকে ঘুরে তাকালো পৃথা। তার চোখের কালো চাহনিতে সে বশ হয়ে রইল বেশ কিছুক্ষণের জন্য। কিছু বলবেন আপনি? কণ্ঠে যেন সপ্তসুর ঝংকার দিয়ে উঠল পৃথার। বলছি, গাড়ি খারাপ হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, স্টার্ট হচ্ছে না, মনে হচ্ছে ব্যাটারিটা বসে গেছে। হ্যাঁ, তাই দেখছিলাম, তখন থেকে কন্টিনিউয়াসলি নাড়িয়েই চলেছেন। হ্যাঁ, মানে হাত নাড়িয়ে হেল্প চাইছেন আর কি। তা কতদূর যাবেন? এই তো ল্যান্সডাউন পর্যন্ত। তা একটা অনুরোধ রাখবেন। হ্যাঁ, বলুন না। এখান থেকে কিছুটা দূরে একটা গ্যারেজ আছে, আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠুন। গ্যারেজে খবর দিয়ে আমার গাড়ি আপনাকে পৌঁছে দেবে। আমি ততক্ষণ এখানেই আছি। কি না না না, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। শুধু যাওয়ার পথে গ্যারেজে একটু খবর দিয়ে দিলেই চলবে। কি আশ্চর্য ব্যাপার, তা হয় নাকি? আপনি একজন মহিলা, তার উপর একা। আচ্ছা, অন্তত গ্যারেজ অবধি চলুন। ঠিক আছে, চলুন। কিন্তু আরে ঠিক আছে ঠিক আছে, অত সংকোচ করতে হবে না। আপনি পেছনের সিটেই বসুন, সামনে বসতে আমার কোনো অসুবিধা নেই। পৃথা গাড়িতে উঠল বটে, কিন্তু রঞ্জনের সৌভাগ্যের পুষ্করিণীতে সেদিন কাদা ঢেলে দিয়েছিল তার গাড়িটা। বেশ কয়েকবার চেষ্টা করেও গাড়ি আর স্টার্ট নিল না, বরঞ্চ ঘর ঘর শব্দে গোটা কয়েক ঝাঁকুনি দিয়ে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। রঞ্জনের লাজুক মুখ দেখে পৃথার সে কি হাসি! তার চকচকে মুখের ঝকঝকে হাসির দিকে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল সেদিন। তারপর কি করে সেই হাসির ফাঁদে বন্দী হয়ে আস্তে আস্তে ছাদনা তলায় পৌঁছে গিয়েছিল তার অনেক গল্প। গাড়ি এসে আটকে গেল সায়েন্স সিটির কাছে একটা জ্যামে, আর রঞ্জনের চোখ আটকে গেল একটা বহুতলে লাগানো বিজ্ঞাপনী হোর্ডিংয়ের দিকে। এক নারী ঘনিষ্ঠভাবে আলিঙ্গবন্ধন করে রয়েছে একটি পুরুষকে। হঠাৎ তার মাথায় আগুন জ্বলে উঠল। কৌস্তব, কৌস্তব, তার কলেজের বন্ধু। শোরের বাচ্চা বেঈমান সেদিন জন্মদিনে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে রঞ্জন সারপ্রাইজ দিতে চেয়েছিল পৃথাকে, কিন্তু সে যে নিজেই সারপ্রাইজ হয়ে যাবে ঘুণাক্ষরে তা বুঝতে পারেনি। দরজা খুলতেই রঞ্জনের বেডরুমে, রঞ্জনের বিছানায় তখন পৃথার তল পেটে মুখ ডুবিয়ে রেখেছে কৌস্তব। কৌস্তব, আজ যদি একবার পাওয়া যেত সেই স্কাউন্ডারটাকে! ব্যর্থ আক্রোশে দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংটা শক্ত করে আঁকড়ে ধরল সে। একটু পরেই আশেপাশের গাড়িগুলো আবার চলতে শুরু করলো। গান মেরেছে, গান মেরেছে, গান মেরেছে! ফাক, ফাক! ইয়েস! কিছু মারুক আর না মারুক, ততক্ষণে অবশ্য যা হওয়ার তা হয়ে গেছে। রঞ্জনের গাড়ি সেই চকলেট রঙের ন্যানোটিকে ঠুকে দিয়েছে। অবশ্য এতে তার দোষ নেই, কারণ ওই গাড়িটাই চলতে চলতে আচমকা দাঁড়িয়ে পড়েছিল। কিন্তু লোকজন বিশ্বাস করলে তবে তো। সবাই, এমনকি পুলিশ পর্যন্ত এসে গাড়ির বন্ধ কাজে দম দম করে মারতে শুরু করে দিয়েছে। রঞ্জন কাজ নামিয়ে কিছু বলতে যাওয়ার আগেই হঠাৎ, শুনুন শুনুন বলছি, একটু দাঁড়ান। আরে গায়ে হাত তুলবেন না বললাম তো। চমকে উঠল রঞ্জন। ভুল শুনছে না তো? হলুদ রঙের সিফনের শাড়িতে তার সামনে দাঁড়িয়ে রয়েছে পৃথা। চেহারার কিছুটা পরিবর্তন হয়েছে, সানগ্লাসের আড়ালে ঢাকা পড়ে গেছে দু চোখের রহস্যময় সেই চাহনি। ক্ষণিকের জন্য বুকের মধ্যে জমাট বাঁধা অভিমানটা তীব্র হয়ে উঠল নিমেষে। বললাম না ওনার কোনো দোষ নেই। আরে দোষটা আমার। স্টার্ট বন্ধ হয়ে হঠাৎ। সমবেত জনতাকে শান্ত করতে আরো কি কি যেন সব বলছিল পৃথা, যার এক বিন্দু মাথায় ঢুকছিল না। রঞ্জন শুধু ওর মুখের দিকেই তাকিয়েছিল। কেউ যেন ধাক্কা দিয়ে তাকে
গতিতে ফিরিয়ে নিয়ে গেছে। সব ঠিক হয়ে গেছে, পুলিশ আর পাবলিককেও শান্ত করা হয়ে গেছে, কিন্তু আমার গাড়িটার যা অবস্থা করে দিয়েছো তাতে দেখে তো মনে হচ্ছে বেশ বড়সড় খসবে। কি হাঁ করে দেখছোটা কি? পৃথার ডাকে এক ঝটকায় কল্পনার বারান্দা থেকে সজোরে বাস্তবের মাটিতে আছড়ে পড়ল রঞ্জন। ততক্ষণে তাদের চারপাশে কলকাতার চিরপরিচিত জ্যাম আরো বেশি করে জমাট বাঁধতে শুরু করেছে। কেউ কেউ টিপ্পনিও কাটল, ও নাগর নাগরি লটর পটর কেস, করো করো করো, ভালো করে করো। আমি না কখনো ভাবিনি এই দিনটাও ফিরে আসবে আমাদের জীবনে। মিক্সড ফ্রাইড রাইসের থালায় চামচটা নাড়াচাড়া করতে করতে উদাসভাবে বলল পৃথা, There are more things in heaven and earth, Horatio, sorry, Pritha, than I dreamt of in your philosophy. বাবা, ভারী শেক্সপিয়ারের নাটকের বুলি কপচানো হচ্ছে তো মশাই। ইংরেজিতে সেকেন্ড ইয়ারে কত পেয়েছিলে মনে আছে তো? অনেক কষ্টে পৃথাকে রাজি করিয়ে কিছুক্ষণের জন্য নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছে রঞ্জন। ভাগ্য ভালো, নতুন কেনাই ফ্ল্যাটে বাবা মা এখন অব্দি এসে পৌঁছায়নি, হয়তো চলে আসবে দিন কয়েকের মধ্যেই। একটু আগে সুলতান ডাইন থেকে পৃথার পছন্দের মিক্সড ফ্রাইড রাইস আর ফিশ কবিরাজি নিয়েছে সে। ওসব বাদ দাও পৃথা, তা তোমার কেমন চলছে আজকাল? আমার আর চলা, কুল ভাঙা ঢেউ আর নীড় ভাঙা পাখি কোনোদিন নিজের আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারে? ভুলটা হয়তো আমারই হয়েছিল, একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম সেই দিনকে। দুজনের মাঝখানে বেশ কিছুক্ষণের নীরবতা। পৃথার দৃষ্টি এখন ব্যালকনির বাইরে। রঞ্জন একটা সিগারেট ধরালো। এখনো কি সেই একই ব্র্যান্ড? মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল পৃথা। হ্যাঁ। তা দিনে কটা করে হয়? ওই 3-4টে হবে, তুমি যেমন নিয়ম করে দিয়েছিলে। বাহ, আমি হারিয়ে যাওয়ার পরেও নিয়ম মানার প্রয়োজন মনে রেখেছো তাহলে। মায়েরই বলছি, তোমার দিব্যি, বিশ্বাস করো। আলতো করে ওর হাতটা ছুঁতেই বিদ্যুৎ চমকের মতন সেটা সরিয়ে নিল পৃথা। আম সরি পৃথা, আই থিঙ্ক আমি একটু বেশি আবেগী হয়ে পড়েছি। কৌস্তব খুবই ভালো ছেলে, ওকে দুঃখ দিও না। হতে পারে, তবে নাও হতে পারে। মাস কয়েক ধরে কেউ বা কারা ওকে বিনামে চিঠি পাঠাচ্ছে। চিঠি? কেমন চিঠি? দেখো, চিঠির বিষয়বস্তু কৌস্তব আমাকে কখনোই বলেনি, তবে আন্দাজ করে নিয়েছিলাম কিছুটা। বোধহয় আমার 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 চরিত্র নিয়েই হবে, কারণ তারপর থেকে ও আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে একদম। যাই হোক, আমার কথা তো শুনলে, এবার নিজের কথা বলো কিছু। এবার তো একটু গুছিয়ে গেছে সংসারী হও। সংসার? পৃথা, সংসার করাটা আমার ভাগ্যে লেখা নেই। কেন? সেই পল্লবী, তার খবর কি? পুরনো ঘায়ে আঘাত দিতে চাইছো পৃথা? মানুষ না বড় নিষ্ঠুর হয় রঞ্জন। ये दुनिया बहुत खतरनाक है, साले दिल तोड़ के मौज मारता है। একজনের অনিচ্ছার উপরে তো আর একটা সম্পর্ক টেনে নিয়ে যাওয়া যায় না। আমি তোমাকে কখনো বলিনি রঞ্জন, বুঝতেও দিইনি যে পল্লবীর সঙ্গে তোমার যে অন্য রকমের সম্পর্ক আছে, সেটা আমি পল্লবী যেদিন আমাদের বাড়িতে প্রথম এসেছিল সেদিনই বুঝতে পেরেছিলাম। জানি তোমার হয়তো এই সম্পর্কে মন বসতো না। আসলে পল্লবীর একটা সেক্স অ্যাপিল ছিল তো, যেটা তোমাকে বরাবর অ্যাট্রাক্ট করেছে। আমিও নারী, তাই আমিও বুঝি পুরুষ কিসে আটকায়। যাক, বাদ দাও সব পুরনো কথা। ঠিক এমন সময় পৃথা একটা
অদ্ভুত কাণ্ড করল। সোফায় রাখা লাল লিনেনের ব্যাগ থেকে মাঝারি আকারের একটা মেয়ামুরের বাক্স বের করে রঞ্জনের হাতে দিয়ে বলল, হ্যাপি বার্থডে রঞ্জন, শুভ জন্মদিন। এ কি তোমার মনে আছে পৃথা? কখনো ভুলিনি। দুজনের পথ হয়তো আলাদা হয়ে গেছে, তাও ভুলিনি। ভগবান বোধহয় এটাই চাইছিলেন। ভুলিনি বলেই হয়তো কাকতালীয়ভাবে আজকের এই দুর্ঘটনাটা ঘটল। কৌস্তবের জন্য কেনা কেকটা উপযুক্ত কাজে ব্যবহার হলো। ও, তা আজ বুঝি তারও জন্মদিন? না, অ্যানিভার্সারি। ঢং ঢং করে দেওয়াল ঘড়িতে 12টা বাজল। রঞ্জন প্রায় 1.5 ইঞ্চি লম্বা সিগারেটের ছাইটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। রঞ্জন, নতুন করে জীবনটা আবার শুরু করা যায় না? না পৃথা, না। আমার দুনিয়ায় এখন ভাটার টান। নতুন করে জোয়ার আসার কোনো উপায় নেই। আর জোর খাটাই যদি? জোর মানে? হঠাৎ পৃথা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে রঞ্জনকে জড়িয়ে ধরল। তারপর নিজের রক্তাভ ঠোঁট দুটো তার মুখের কাছে নিয়ে এসে বলল, ঠিক এইভাবে। কি করছো তুমি? ছাড়ো। শোনো পৃথা, ক্ষণিকের সুখের জন্য নিজের ব্যক্তিত্বকে আমি বিসর্জন দিতে পারবো না। কিন্তু এ যে নারীর মোহ ভায়া, এত সহজে কাটাবে কিভাবে? পৃথার নরম হাতের পেশন যেন আরো শক্ত হলো। ও ঠোঁটের স্পর্শ রঞ্জনের শরীরে লক্ষ কামের চিতা জ্বালিয়ে দিল। এক ছটকায় পৃথাকে বেডরুমে নিয়ে অতি সযত্নে বিছানায় শুয়ে দিয়ে সাউন্ড সিস্টেমে নিজের অতি পছন্দের একটা মিউজিক চালিয়ে দিল সে। ঘরের নীল ডিম লাইটে শিফনের শাড়ি পরা পৃথাকে কোনো স্বর্গের অপ্সরার থেকে কম লাগছিল না। রঞ্জন পৃথার বুকের ওপর থেকে আঁচলটা সরিয়ে দিল, আর একটু একটু করে সমস্ত অবগুণ্ঠন মুক্ত হয়ে পৃথা অবশেষে তার কাছে নীরবে তার শরীরটাকে আত্মসমর্পণ করল। রঞ্জনের সমস্ত শরীরটা ক্ষুধার্ত সাপদের মতন দীর্ঘদিন পরে নরমাংসের স্বাদ পেয়ে সবটুকু চেটে পুটে নিতে চাইছিল। হঠাৎ তার মনে হলো পৃথার এই সম্পূর্ণ নগ্ন শরীর থেকে যেন আষ্টে গন্ধ বেরোচ্ছে, আর সেই গন্ধে রঞ্জনের পেটের ভেতরে নাড়ি পড়ি সব বাইরে বেরিয়ে আসার উপক্রম হচ্ছে। কি হলো রঞ্জন? থামলে কেন? আমি যে আজ শুধু তোমার। সে সঙ্গে সঙ্গে উঠে পৃথার কথায় কান না দিয়ে এক দৌড়ে বাথরুমে এসে ঢুকলো। একটু আগে যা খেয়েছিল হরহর করে সব বমি হয়ে গেল। চোখে মুখে ভালো করে জলের ছাপটা দিল। না, আষ্টে গন্ধটা এখনো শরীর থেকে যায়নি। ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করলো অনেকক্ষণ ধরে। তারপর ভেজা শরীর নিয়ে দাঁড়ালো আয়নার সামনে। ঠিক তখনই মনে হলো আয়নায় যে প্রতিকৃতিটা পড়ছে সেটা রঞ্জন নয়, তার চেহারাটা যেন ধীরে ধীরে কৌস্তবের মুখের আদল নিচ্ছে। কাঁচের ভেতর দিয়ে সে তার দিকে আঙুল তুলে ফ্যাচ ফ্যাচ করে হেসে যেন বলছে, এটো খেয়েছিস তুই, এটো। পৃথা তোর নয় রঞ্জন, পৃথা তোর নয়, পৃথা আমার। পৃথা আমার, আমার আমার এটো খেয়েছিস তুই রঞ্জন, আমার এটো খেয়েছিস। ছি 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 রঞ্জন, কেমন খেতে লাগলো এটো জিনিস। এই সেই চেনা হাসি
যেদিন নিজের বেডরুমে কৌস্তবের মুখে দেখেছিল পৃথার দুই উরুর মাঝখানে ও মাথা ঝিমঝিম করতে লাগলো রঞ্জনের। কাঁচের গায়ে সজোরে একটা ঘুষি চালালো সে। ঝনঝন করে মেঝেতে ছড়িয়ে পড়ল কাঁচের টুকরোগুলো। চুলগুলো খামচে ধরে পাগলের মতন দেওয়ালে মাথা ঠুকে চিৎকার করলো রঞ্জন। না 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 না, আমি 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 রঞ্জন, আমি রঞ্জন, আমি আমি কিছুতেই কৌস্তব হতে পারি না। আমি কৌস্তব নই, আমি রঞ্জন। এই এই কৌস্তব, শুনছিস তুই? শুয়োরের বাচ্চা, আমি রঞ্জন। তোর জায়গায় আমি কোনোদিন নিজেকে কল্পনা করতে পারবো না, কোনোদিন না। শুয়োরের বাচ্চা, সরে যা আমার চোখের সামনে থেকে, সরে যা জানোয়ার একটা, সরে যা কৌস্তব। কি হয়েছে রঞ্জন? তুমি এরকম চেঁচাচ্ছ কেন? এক লাথি মেরে বাথরুমের দরজাটা খুলে দিল সে। পৃথা ওইভাবেই নগ্ন হয়ে বিছানা থেকে উঠে চলে এসেছে। দু চোখের দিকে বেশ কয়েক মুহূর্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে আবার জড়িয়ে ধরার চেষ্টা করলো রঞ্জনকে। রঞ্জন, রঞ্জন, আমাকে ছেড়ে যাস না, দোহাই তোর। এমন সুখ আমি অনেক দিন পাইনি। যাস না ছেড়ে আমায়। পৃথার শরীরটা দেখে কেমন যেন গা ঘিন ঘিন করে উঠল রঞ্জনের। এক ধাক্কায় ওকে সরিয়ে দিল। তারপর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল ব্যালকনির রেলিং এর ধারে। কি করছোটাকে রঞ্জন? ছাড়ো, ছাড়ো, আমায় ছেড়ে দাও। আমার লাগছে রঞ্জন, ছাড়ো আমাকে, ছাড়ো। কি করছো তুমি? ছাড়ো আমায়, কাল ওর সাথে চল, চল, ছাড়ো আমার রঞ্জন, ছেড়ে দাও। আমার লাগছে রঞ্জন, ছাড়ো আমাকে, ছাড়ো। না না না। 16 তলার ব্যালকনি থেকে পৃথার আর্তনাদ ক্রমশ ক্ষীণতর হয়ে মিলিয়ে গেল একতলায় বাঁধানো পাথরের মেঝেতে এসে। প্রায় সাথে সাথেই মাথাটা হালকা হয়ে গেল রঞ্জনের। মনে হলো অনেক দিন এরকম শান্তি জীবনে পায়নি সে। ব্যালকনির দরজাটা বন্ধ করে ভেতরে এসে দাঁড়ালো রঞ্জন। সামনের টেবিলের ওপর কেকের বাক্সটা এখনো পড়ে রয়েছে। মুচকি হেসে খুলে ফেলল সেটা। ব্ল্যাক ফরেস্ট, পছন্দের কেক। এক টুকরো কেটে নিয়ে মুখে পুরে চোখ বন্ধ করে নিশ্চিন্তে চিবাতে শুরু করলো। হঠাৎ ফোন বেজে উঠল কোত্থেকে। চেনা রিংটোন নয়, তার মানে রঞ্জনের ফোন নয়, পৃথার ফোন। সোফার এক কোণে পড়ে থাকা ফোনের স্ক্রিনে একটা নাম ভেসে উঠছে বারবার। ফোনটা কাটতে গিয়েও কাটল না রঞ্জন। স্পিকারটা অন করে হাত পা ছড়িয়ে বসে পড়ল সোফার উপর। কলের ওপার থেকে শুনতে পেল, হ্যালো ডার্লিং, আর কতক্ষণ? কালপেটটাকে কেকটা দিয়ে এসেছো? আমি ওয়েট করছি নিচে। মালটা খেতে গিয়ে জানতেই পারবে না কেকের মধ্যে অ্যাকোনাইট মেশানো আছে। পেটে গেলে মিনিট 2-3-এর মধ্যে ফিনিশ একদম। তোমার বুদ্ধি আছে মানতে হবে, বুঝলে ডার্লিং? কতদিন ধরে ওয়াচ করি, আজকে অপারেশন। কি হলো? হ্যালো হ্যালো, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো, আরে শুনতে পাচ্ছ? হ্যালো। আর হ্যাঁ, ভালো কথা, আর কেউ চিঠি পাঠিয়ে আমাদের মধ্যে চির ধরাবে না, কেউ না। হ্যালো, তোর ব্যাংক, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো। এ কি, সবাই এখনো চুপচাপ বসে আছেন? আপাতত এই কাহিনীর রীতি এখানে। এবার গভীর একটা শ্বাস নিন, নিন নিন ভালো করে। তারপর বলুন, রঞ্জন নাকি পৃথা, কে দোষী তাদের এই পরিণতির জন্য? কি বলছে, কি বলছেন মশাই? আপনার নাম রঞ্জন? আচ্ছা, আপনার নাম পৃথা? আপনিও আইটি সেক্টরে চাকরি করেন, লাল অ্যাম্বাসেডর আছে একখানা। দুঃখিত মশাই,
আজকের গল্পের চরিত্ররা কাল্পনিক নয়, এটা সম্পূর্ণভাবে কাকতালীয় একটা ঘটনা। তবে একটা কথা বলে রাখি, গল্পটা কিন্তু কাকতালীয় নয়। গল্পটা একদমই কাকতালীয় নয়। শেষ হলো আমাদের আজকের নিবেদন, লেখক নূপুর চক্রবর্তীর লেখা রতি শিকার। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মতে কে আসল দোষী, পৃথা না রঞ্জন, নাকি অন্য কেউ। গল্পে রঞ্জনের চরিত্রে রৌনক, পৃথার চরিত্রে সুপ্রজা, গল্পের সমগ্র পরিচালনা ও কৌস্তবের চরিত্রে আমি দীপক, গল্পের সাউন্ড ডিজাইনিং ও এডিটিংয়ে এমএম প্রোডাকশন এবং পোস্টার ডিজাইনে মোনালিসা। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তবে মেইল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আর আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।